বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হবের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হবের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় হিসাবের বইসমূহ অধ্যায় 2 খুচরা নবদান বই নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা শিখবা এবং যারা এইচএসসি পরীক্ষা 2025-এ অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য এই অঙ্কটি অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র খুচরা নবদান বই এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই খুচরা নবদান বই একেবারে যারা পারে না একটু নোট করে নেবে আজকে, এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটা কথা বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী আপডেটটি তুমি সহজেই পেয়ে যাবা। তো চলো আমরা আলোচনা দীর্ঘ না করে আবল তবল কথা না বলে চলে যাই খুচরা নবদান বইয়ে। দেখো, খুচরা নবদান বই কাকে বলে সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। আমার বিশ্বাস তুমি যদি খেয়াল করো শেষ পর্যন্ত থাকো আমার সাথে, আজকে তুমি খুচরা নগদান বই সম্পর্কে সম্পূর্ণ পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যেতে পারবা ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত সময়ে আমি তোমাকে বুঝিয়ে দেব কিভাবে এই খুচরা নগদান বইটা করতে হয়। আর অবশ্যই একটা কথা, তোমার চেষ্টা থাকতে হবে। তুমি যদি চেষ্টা করো তাহলে অবশ্যই খুচরা নগদান বই আজকে তুমি এখান থেকে এই ক্লাস থেকে শিখে যেতে পারবা ইনশাআল্লাহ। তো চলো, খুচরা নগদান বই কাকে বলে দেখো। বড় ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন ছোট অঙ্কের নগদ খরচের লেনদেন সমূহ লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ নগদান বই ব্যবহার করা হয় তাকে খুচরা নগদান বই বলে। এটিকে একটি সহায়ক বইও বলা হয়। এটিকে কি বলা হয়? একটি সহায়ক বইও বলা হয়, সহায়ক হিসাবের বইও বলা হয়। এটিকে কি বলা হয়? একটি সহায়ক হিসাবের বইও বলা হয়। অর্থাৎ তোমার একটা প্রতিষ্ঠানে ছোট ছোট কিছু খরচ থাকে প্রয়োজন মেটানোর জন্য, দৈনন্দিন কিছু খরচের জন্য, আপ্যায়ন থাকে, এখানে যাতায়াত ভাড়া থাকে, রিক্সা ভাড়া থাকে, ডাক খরচ থাকে, টেলিগ্রাম খরচ থাকে, অর্থাৎ যে ছোট ছোট খুচরা খরচ রয়েছে সেই খুচরা খরচগুলো নির্বাহ করা হয় একটা তহবিল হতে। ঠিক আছে? তো এই খরচের যে হিসাবটা আমরা প্রস্তুত করব সেই হিসাবটাকে আমরা বলি খুচরা নগদান বই। আর খুচরা নগদান বই একটি অঙ্ক এবার আসতে পারে আমার মনে হয় আর কি। ঠিক আছে? তো তোমরা একটু সুন্দর করে শিখে নাও। খুচরা নগদান বইয়ের প্রস্তুত প্রণালীটা আমি প্রথমে দেখাবো যে কিভাবে প্রস্তুত করতে হয়। আর আজকে আজকে তোমাদেরকে আমি উদাহরণের সাহায্যে প্রস্তুত করে দেখাবো, কিন্তু পরবর্তীতে টোটাল একটা অঙ্ক করে বুঝিয়ে দেব। আজকেই তুমি বোঝা যাবে ইনশাআল্লাহ। দেখো, সাধারণ খুচরা নগদান বইয়ের প্রস্তুত প্রণালী, এটা নমুনা চাপ। এটি হচ্ছে এক ঘর নগদান করেছে যে সাধারণ যে খুচরা নগদান বই, এটা হচ্ছে এক ঘর নগদান বইয়ের মতোই। দেখো এখানে তারিখ, বিবরণ, টাকা, তারিখ, বিবরণ, ভাউচার নম্বর, টাকা। তো তুমি খেয়াল করো, ঠিক এটা এক ঘোড়া খুচরা নগদান বইয়ের মতোই কিন্তু। ঠিক আছে? শুধু ভাউচার নম্বরটা তোমার এই পাশে আছে, ক্রেডিট পাশে আছে। এখন খেয়াল করো, আমি প্রথমে কি লিখেছি? 2024 মে 1 ব্যালেন্স বিডি, অর্থাৎ তোমার যে ব্যালেন্স বিডিটা দেওয়া থাকবে সেটা এখানে লিখবা। আর যদি কোনো নগদ কিছু নিয়ে আসে, নগদ টাকা নিয়ে আসে পেটি ক্যাশ, তাহলে সেটা তুমি লিখবে নগদান হিসাব গ্রহণ করে আর কি খুচরা ক্যাশিয়ার, তাহলে এইটা এখানে লিখবা। এরপরে বেশ কিছু খরচ রয়েছে ওই মাসেরই। দেখো, বাস ভাড়া লিখেছি 1 তারিখ, 3 তারিখ, 5, 20, 23 ক্রমান্বয়ে, বনিহারি, কুলি খরচ, আপ্যায়ন খরচ, বকশিস, এইগুলো। এখন তুমি খেয়াল করো, টাকাটা তো এই পাশে বেশি আছে, ব্যালেন্স বিডি এবং নগদ দুটো নিয়ে আসলে মনে করো এখানে একটা টাকা হয়েছে, সেই টাকাটা আমরা এইখানে লিখলাম। এবার এই পাশে এই খরচগুলো যোগ করে দেখলাম কিছু কম হয়ে গেছে, সেই কমটা কি? ব্যালেন্স সিডি। সেই কমটা কি? ব্যালেন্স সিডি। ওই মাসেরই শেষ তারিখ ব্যালেন্স সিডি। এখন তুমি দেখো, এই সিডিটাকে পরের মাসে বিডি করতে হবে। পরের মাস কি? মে, পরে হচ্ছে জুন, জুন 1। এই বিডিটাকে আমরা পরের মাসের লিখি জুন 1, সরি এখানে তুমি লেখো 2024 জুন 1 ব্যালেন্স বিডি, এই টাকাটা। ঠিক আছে? এই ছিল তোমার নমুনা ছক সাধারণ খুচরা নগদান বই। এটা কি ছিল? সাধারণ খুচরা নগদান বই। এবার তুমি আসো, এই খুচরা নগদান বইয়ে কি কি জিনিস আসে আর কি কি জিনিস আসে না সেই বিষয়গুলো তোমাদেরকে একটু পূর্ণাঙ্গ ধারণা দিই, একটু নোট করে নাও। দেখো, খুচরা নগদান বইয়ে লিপিবদ্ধ হয় না কি কি? সকল প্রকার অনগদ লেনদেন। সকল প্রকার অনগদ লেনদেন কেমন? তুমি যদি বাকিতে ক্রয় করো,
তাহলে এখানে কোনো নগদের কোনো কিছু আসতেছে না। যদি বাকিতে বিক্রয় করো তাহলে কি আসতেছে না। আর বাকিতে বিক্রয় যাবে দেখি, বাকিতে বিক্রয় করলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে ক্রয় যাবে দেখি, ক্রয় হিসাব ডেবিট, কর্ণধার হিসাব ক্রেডিট। এখানে নগদের কোনো কিছু আসতেছে না। সংশ্লিষ্ট মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, অর্থাৎ তুমি সুদ প্রাপ্ত হইলা, সুদ যদি প্রাপ্ত হও তাহলে কি খুচরা নগদান বইতে আসবে না। বিনিয়োগের সুদ পাওয়া গেল, কমিশন প্রাপ্ত হলো, এই বিষয়গুলি খুচরা নগদান বইতে আসবে না। অর্থাৎ তুমি এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, খুচরা নগদান বই খুচরা খরচের ব্যয়গুলো দেখানো হয়, খুচরা খরচের ব্যয়গুলো দেখানো। একটা জিনিস মনে রাখো, আবার বলতেছি, কোনো প্রাপ্তি এখানে আসে না, ঠিক আছে? আয় বা প্রাপ্তি আসবে না, কারণ আমরা খুচরা খরচের ব্যয়গুলো দেওয়ার জন্য এই নগদান বইটা প্রস্তুত করতেছি, ঠিক আছে? তো আবার বলি, সংশ্লিষ্ট মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি এটা আসবে না, মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি এটাও আসবে না। এবার যদি ব্যক্তিগত প্রয়োজনে তুমি পণ্য উত্তোলন করো, সেটাও এই খুচরা নগদান বইতে আসবে না। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে কি হয়, উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। এখানে নগদের কোনো কিছু আসতেছে না, তো সুতরাং এটা আসবে না। এরপরে আছে দেখো, নগদ ব্যক্তিগত তহবিল হতে ব্যবসায় ব্যয় প্রদান। অর্থাৎ ব্যক্তিগত ব্যয় থেকে, ব্যক্তিগত তহবিল থেকে যদি কোনো ব্যয় নির্বাহ করা হয় খুচরা খরচের, তাহলে সেটি আসবে না। এরপরে আছে দেখো, অগ্রদত্ত পদ্ধতির নমুনা সাফ। এটি দুইভাবে করা যায়। কিভাবে করা যায়? দুইভাবে করা যায়। এখানে দেখো, তো এই পদ্ধতিটা করার আগে আমি কিছু একটু বলে আসি। সেটা হচ্ছে, দেখো প্রারম্ভিক, এখানে দুটো জিনিস লেখা আছে, প্রারম্ভিক খুচরা নগদ তহবিল নির্ণয় আর অগ্রদত্ত তহবিল বা টাকার পরিমাণ নির্ণয়। অগ্রদত্ত তহবিল বা টাকার পরিমাণ নির্ণয়, দুটো জিনিস। দেখো, প্রারম্ভিক খুচরা নগদ তহবিল যখন তোমাকে ক নাম্বার সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলবে যে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল নির্ণয় করো, তখন তুমি এবার লিখবা বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো সেখানে তুমি লিখবা অগ্রদত্ত টাকার পরিমাণ দেওয়া আছে, অঙ্কে দেওয়া থাকবে, একদম প্রথম লাইনে দেওয়া থাকবে যে অগ্রদত্ত টাকার পরিমাণ এত টাকা। তো ওই মাসে কত খরচ হয়েছে সেটাও লেখা থাকবে। মনে করো বিগত সপ্তাহ, পক্ষ বা মাসের খরচ এই টাকা। মনে করে নাও তুমি এটা করতেছো কোন মাস, জুলাই মাস। তো জুন মাসে তুমি মনে করে দাও, জুন মাসের বিবরণ দিয়ে তোমার লেখা থাকবে। ওখানে কি লেখা থাকবে যে অগ্রদত্ত টাকার মানে মনে করো 600 টাকা, আর বিগত মাসের 150 টাকা, এরকম থাকলে 450 টাকা এরকম আসবে। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছো, জুন মাসের বিবরণ দিয়ে থাকবে, এরপরে মে মাসের যে খরচটা সেটা আলাদা আসবে, এখানে আসবে, ঠিক আছে? এরপর দেখো, অগ্রদত্ত তহবিল বা টাকার পরিমাণ নির্ণয়। এটা কিভাবে নির্ণয় করবো? প্রারম্ভিক বা নগদ তহবিল, এটা প্রথম লাইনেই দেওয়া থাকবে অঙ্কের। আর বিগত সপ্তাহ, পক্ষ বা মাসের খরচটা এখানে কি হবে, যোগ হবে। এই জিনিসটা খেয়াল করো, যোগ হবে। তো যোগ হয়ে এই পরিমাণ টাকার ঘরে বলবে, ঠিক আছে? এটা ক্লোজ, এটা ক্লোজ। তাহলে দুটো আমি শিখাইলাম কি, প্রারম্ভিক খুচরা নগদ তহবিল কিভাবে নির্ণয় করতে হয়, অগ্রদত্ত টাকার পরিমাণ বিয়োগ বিগত বছর, পক্ষ বা মাসের খরচ। পক্ষ মানে 15 দিন। এবার দেখো, অগ্রদত্ত তহবিল বা টাকার পরিমাণ নির্ণয়। এখানে লিখবা প্রারম্ভিক নগদ তহবিল যোগ বিগত সপ্তাহ, পক্ষ, মাসের খরচ। তাহলে অগ্রদত্ত তহবিলটা তুমি সহজেই পেয়ে যাবা। তো এই ছিল তোমার কি, প্রারম্ভিক খুচরা নগদ তহবিল নির্ণয়ের কৌশল আর অগ্রদত্ত তহবিল বা টাকার পরিমাণ নির্ণয়ের কৌশল। এখন তুমি আসো, অগ্রদত্ত নগদান বই, খুচরা নগদান বই দুইভাবে করা যায়। দুইভাবে কিভাবে করা যায়? দেখো, এই একটা করেছে, এই একটা করার মধ্যে তোমার পার্থক্যটা হচ্ছে এটা, যখন কোনো সম্পদ থাকবে তখন তুমি খতিয়ান হিসাবটা লিখবা। যখন কোনো সম্পদ থাকবে তখন খতিয়ান হিসাবটা লিখবা, আর যখন সম্পদ থাকবে না তখন খতিয়ানের ঘরটা তোমার দেওয়ার দরকার না, এই ঘরটা দেওয়ার দরকার নেই। আজকে কিন্তু আমি নমুনা ছক বোঝাচ্ছি, অঙ্ক বোঝাচ্ছি না। খুচরা নগদান বইয়ের নমুনা ছকে তুমি বলতে পারো যে কয়টি ঘর হবে। আসলে এখানে কোনো নির্দিষ্ট কিছু ঘর থাকে না, তোমার খরচের উপর ডিপেন্ড করে, কয়টি খরচ রয়েছে সেই খরচের উপর ডিপেন্ড করে এই ঘরে, অর্থাৎ খুচরা খরচের বিশ্লেষণে ঘরের পরিমাণ কম বেশি হতে পারে। এখন তুমি বলতে পারো তাহলে আরগুলো, হ্যাঁ আরগুলো ঠিক থাকবে। সেটা আরগুলো কেমন, প্রাপ্তির এটা ঠিক থাকবে, তারিখ ঠিক থাকবে, বিবরণ ঠিক থাকবে, ভাষণ নম্বর ঠিক থাকবে, মোট প্রদান ঠিক থাকবে, এই পর্যন্ত ঠিক থাকবে। তাহলে প্রাপ্তি, তারিখ, বিবরণ, ভাষণ নম্বর, মোট এটা ঠিক থাকবে। আর এখানে ডেবিট অথবা ক্রেডিট লিখবা, আর সব থেকে উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, আর খুচরা নগদান বই লিখতে হবে। তারপর তুমি লিখবে অগ্রদত্ত পদ্ধতি, ঠিক আছে? নমুনা ছক আমি আজকে বোঝাচ্ছি এই জন্য। তাহলে ধরে নাও তুমি একটি অঙ্ক করতেছো,
অঙ্ক করতেছো, সেখানে খেয়াল করো, মনে করো যে এরকম জুন মাসে লেখা আছে অগ্রদত্ত টাকা হচ্ছে 600 টাকা। তো তোমার বললো যে প্রারম্ভিক খুচরা নগদ তহবিল নির্ণয় করো, সেই একইভাবে নির্ণয় করতে বলছে। খেয়াল করো, তাহলে জুন মাসে অগ্রদত্ত টাকার পরিমাণ কত ছিল? 600 টাকা। আর জুন মাসের খরচ ছিল কত? পেটি ক্যাশের খরচ ছিল কত? 450 টাকা। তাহলে প্রারম্ভিক তহবিল কত টাকা? 150 টাকা। এখানে যেমন দেখালাম। এইবার দেখো আমি যেটা বললাম, এটা যদি ক নাম্বার সৃজনশীল হয়, ক নাম্বার অর্থাৎ ক নাম্বারে হয়, তাহলে ক নাম্বারে মনে করবো এইটা বলেছে, এটা তৈরি করে দেখাতে বলছে, তখন তুমি কিভাবে দেখাবা? ঠিক আছে, নিচে বলেছে যে মে মাসের কিছু লেনদেন এখানে, সরি জুলাই মাসের কিছু লেনদেন এখানে লিপিবদ্ধ করা হলো। তো জুলাই মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি তুমি কত টাকা লিখবা? এখানে এই জুন 30-এর শেষে প্রারম্ভিক নগদ তহবিল কত আসতেছে? 150 টাকা। তো জুনের শেষে যেটা, তো জুলাই শুরুতে হবে না 150? তো জুলাই শুরুতে তুমি ব্যালেন্স বিডি 150 টাকা, জুলাই 1। আচ্ছা ঠিক আছে। এরপরে এই যে জুন মাসের যে খরচটি তুমি হয়েছে, সেই খরচটা তুমি দেখাবা না? সেই খরচটা কত? নগদান হিসাব 450 টাকা। একটা জিনিস খেয়াল রাখবা, এই খরচটা কিন্তু ফিক্সড থাকে, অর্থাৎ খুচরা ক্যাশিয়ারের খরচটা কিন্তু প্রতি মাসেই ফিক্সড থাকে, 450 টাকাই তাকে আবার নতুন করে প্রধান ক্যাশিয়ার দিয়ে দিবে খুচরা ক্যাশিয়ারের কাছে। এই যে 450 টাকা, এই 450 টাকা আবার নগদান হিসাবে এখানে আমরা দেখাবো। ঠিক আছে, তো দেখালাম এখানে নগদান হিসাব 450 টাকা। এইবার দেখো তোমার অঙ্কের মধ্যে বিভিন্ন ডেটে দেওয়া আছে। 3 তারিখে দেওয়া ছিল কাগজ ও কলম। কাগজ কলম কিসের মধ্যে যায়? মনিহারের মধ্যে যায়। এরপরে কি আছে? পিয়নকে বকশিস। তুমি এখানে পিয়নকে বকশিসে যদি কোনো ঘর না পাও, তাহলে দেখো এখানে বিবিধ নামে একটা ঘর কেটেছি, তো সেখানে বিবিধ ঘরে লিখতে হয়। এরপর তুমি দেখো রিক্সা ভাড়া। রিক্সা ভাড়া তো যাতায়াত, তো যাতায়াতের মধ্যে আমি একটা শখ লিখবো। এরপর দেখো 25 নম্বরে আছে আপ্যায়ন। তো আপ্যায়নের ঘরে আমরা মোট ঘরে টাকা লিখে এবার আপ্যায়নের ঘরে টাকাটা লিখবো। এরপর আছে বাস ভাড়া। বাস ভাড়া এখানে মোটের ঘরে লিখে তারপর 60 টাকা এখানে লিখবো। অর্থাৎ দেখলাম এখানে কোনো সম্পত্তি নাই, তো সম্পত্তি যেহেতু নাই সেহেতু আমার এই খতিয়ান হিসাব লেখার কিন্তু দরকার নাই। ঠিক আছে, আর যখন সম্পত্তি থাকবে তখন খতিয়ান হিসাবটা তোমরা শখে দেখিয়ে দিও। এরপরে তোমরা যেটা ভুল করো, সেই ভুলের জায়গাটাই আমি বারবার করে বলতেছি। এখন তুমি খেয়াল করো যে কিভাবে তুমি এই জেরটি নির্ণয় করবা। দেখো সবগুলো যোগফল কত টাকা হয়েছে? 220 টাকা হয়েছে। আর এখানে যোগফল টেনে কত হয়েছে? 600 টাকা হয়েছে। তো তুমি এই 600 আর এই 600 সোজাসুজি লেখো। 600 টাকা পড়তে তোমার কত টাকা বাকি আছে এখানে খেয়াল করো তো। এখানে কত টাকা বাকি আছে? ব্যালেন্স সিডি 600 টাকা পড়তে কত টাকা বাকি আছে? আমরা যদি একটু করি তাহলে আমরা একটু বাদ দিয়ে দেখি। 600 মাইনাস 220, কথার কথা আর কি, 20 600 তাহলে 8 2 1 3 3 আর 3 6 380 টাকা। এখানে কত টাকা? 380 টাকা। এটা কি বন্ধুরা? ব্যালেন্স সিডি। এইটা অর্থাৎ তোমার খরচ হচ্ছিল 220, তো খরচ বাকি আছে কত? ব্যালেন্স সিডি 380 টাকা। তো টোটাল মিলে এই 600 এখানে নিয়েছে, এই 600 এখানে নিয়েছে, বাদ দিয়ে দেখলে ব্যালেন্স সিডি হয় 380। এই সিডিটাকে বিডি করো পরের মাসের। জুলাইয়ের পরে আগস্ট হবে। জুলাইয়ের পরে কি হবে? আগস্ট। আগস্ট 1 এই 380 টাকা দেখো, 380 টাকা। এখন খেয়াল করো নগদ তাহলে কত হবে? 220 টাকা। খরচ করেছে কত এই মাসে? বলছি প্রতি মাসের খরচ কিন্তু ফিক্সড থাকবে। এই মাসে খরচ কত? তাহলে 220। তার পরের মাসে 220 টাকা নগদ হবে। 220 টাকা নগদ। আমি বলছি যে প্রতি মাসে যে খরচটা হয় সেই খরচটা কিন্তু এই নগদান হিসাবে দেখাতে হয়। অর্থাৎ খেয়াল করো এখানে জুন মাসে তোমার নগদ খরচ কত হয়েছিল? 450। খরচ কত হয়েছিল? 450। সেই 450 নগদান হিসাবে দেখালাম। এখন এই মাসে তোমার খরচ হয়েছে কত? 220 টাকা। অর্থাৎ জুলাই মাসের খরচটা পরের মাসে নগদে কত আসবে? 220 টাকা। এই 220টা তোমাকে ঠিক রাখতে হবে। তো এইটা হচ্ছে ব্যালেন্স সিডি কোনটা? 380 টাকা। ব্যালেন্স নগদান হিসাব কোন টাকা? এই যে 220 টাকা তোমার টোটাল মাসের খরচ হয়েছিল 220, এই 220টা এখানে বসবে। এখন কথা আছে আর একটু জিনিস, অল্প একটু কাজ বাকি থেকে গেছে, সেটা কি? দেখো এখানে আমরা প্রতিটি এই যে 50-এর নিচে ক্লোজ করছি, 100-এর নিচে ক্লোজ করছি, 50-এর নিচে ক্লোজ করছি, 20-এর নিচে ক্লোজ করছি, আর এই ঘরটা এই পর্যন্ত টেনে নিয়ে গেছি। দেখছো এই পর্যন্ত। এখানে কি লিখেছি? খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। অর্থাৎ প্রতিটি টাকার নিচে তোমাকে লিখতে হবে ছোট করে খতিয়ান পৃষ্ঠা। ঠিক আছে, খতিয়ান হিসাবে হিসাবভুক্ত করতে হবে।
এরপরে তুমি দেখো এইখান থেকে একটা দাগ টানছি, একদম ঠিক 600 এখান থেকে দাগ টানছি, টেনে নিয়ে নিচে যে ফাঁকা জায়গাটা আছে এখানে লিখছি প্রতিটি খরচের যোগফল খতিয়ান হিসাবে ডেবিট করতে হবে। তোমাকে এই কথাটা লিখতে হবে যে প্রতিটি খরচের যোগফল খতিয়ান হিসাবে ডেবিট করতে হবে। ঠিক আছে, এই জিনিসটি কিন্তু তোমাকে লিখতে হবে বন্ধুরা। তো এই ছিল তোমাদের খুচরা নগদান আর খুচরা নগদান বই প্রস্তুত প্রণালী নমুনা ছক। আমি তোমাকে সাধারণটা দেখালাম, এই খুচরা নগদান বইতে কি কি আসে না সেটাও আমি তোমাকে করে দেখালাম এখানে। তারপরে দেখালাম প্রারম্ভিক নগদ তহবিলটা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। তারপরে অগ্রদত্ত তহবিলের টাকার পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমি তোমাকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তারপর একটা নমুনা ছক দিয়ে অঙ্ক দিয়ে কিছুটা বোঝাই দিলাম, একটা ধারণা দিয়ে যে আমি একটা অঙ্কে দেখিয়েছি যে একটা অঙ্কে মনে করে ধরে নাও ওখানে 600 টাকা ছিল জুন মাসে অগ্রদত্ত, তো জুন মাসে খরচ ছিল 450, আর ওই প্রারম্ভিক তহবিল নির্ণয় করতে গেলে 600 টাকা থেকে 450 বাদ দিলে 150 থাকে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিভাবে করতে হয়। আর কিছু খরচ ছিল এখানে, কিছু খরচ কি কাগজ কলম ছিল, পিয়নকে বকশিস, রিক্সা ভাড়া, আপ্যায়ন, বাস ভাড়া, এখানে আরো বেশি খরচ থাকতে পারে, এইখানে ঘর আরো বেশি বেড়ে যেতে পারে, এটা কোনো বিষয় না। ঠিক আছে, অঙ্কটাই তোমাকে বুঝতে হবে। কোথায় বুঝতে হবে? এইখানে বুঝতে হবে, এইখানে, অর্থাৎ তোমার এই যে খরচটা এখানে হয়েছে এইটা হচ্ছে নগদান হিসাব মনে করে নিতে হবে। আর এইখানে যে টাকাটা ব্যালেন্স কম থাকবে সেটা ব্যালেন্স সিডিটাকে তুমি এখানে বিডি করে দিবা, এই যে বিডি পরের মাসে। আর এই যে টাকাটা এটা হচ্ছে নগদান হিসাবে লিখবা। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, প্রতিটি খরচের যোগফল খতিয়ান হিসাবে ডেবিট করতে হবে। বন্ধুরা তোমাদের একটি কাজ বন্ধুরা, সেটা হচ্ছে কি মণিহারি গুলো কি কি একটু তোমাদের যে বইটা রয়েছে সহায়ক হিসেবে, এই বইটা থেকে দেখবা মণিহারের মধ্যে কি কি আসে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা একটু দেখার চেষ্টা করো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই বিষয়গুলো দেখবা, দেখো মণিহারির মধ্যে কি কি আসে, ডাক ও তারের মধ্যে কি কি আসে। ঠিক আছে, তারপর কি টেলিগ্রাম, এটা কিসের মধ্যে যায়। ঠিক আছে, তারপর তুমি আপ্যায়ন গুলো কি কি এটা তুমি দেখবা, আপ্যায়ন কি কি খরচ যায়। হ্যাঁ, তারপরে যাতায়াত খরচের মধ্যে কি কি যায়, যাতায়াত খরচের মধ্যে কি কি যায়। তারপরে যদি কোনো সম্পদ থাকে সেটা লিখতে হবে কি না, ঠিক আছে সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে কি এখানে দেখো যদি কোনো খরচের সাথে না মেলে তো বিবিধ নামে লিখতে হবে একটা ঘর। ঠিক আছে, বিবিধের মধ্যে তোমার কি কি যায়, বকশিস যেতে পারে। ঠিক আছে, বকশিস, ক্ষতি যদি কিছু থাকে সেটা যেতে পারে। ঠিক আছে, মনিহারি, ডাকতার, টেলিগ্রাম, আপ্যায়ন, যাতায়াত। ঠিক আছে, আরো যদি কিছু থাকে তো তোমরা একটু বাসায় এই বিষয়গুলো ভালো করে দেখে নিবা যে এই খরচগুলো কি কি আছে আর কি কি না। মনিহারের মধ্যে কাগজ কলম কালি এসবগুলো যেতে পারে, ডাকতারের মধ্যে কি কি যেতে পারে। ঠিক আছে, ডাকতারের মধ্যে টেলিগ্রাম খরচটা যেতে পারে। ঠিক আছে, ডাক টিকিট খরচ যেতে পারে, এসব বিষয়গুলো। যাতায়াতের মধ্যে কি কি রিক্সা ভাড়া যেতে পারে, বাস ভাড়া যেতে পারে, এই বিষয়গুলো তোমরা ভালো করে জেনে নিবা। আপ্যায়ন খরচ, অর্থাৎ আপ্যায়ন খরচ যদি সরাসরি উল্লেখ থাকে আলহামদুলিল্লাহ, যদি উল্লেখ না থাকে আপ্যায়ন খরচগুলো কি কি হতে পারে সেই বিষয়গুলো তোমাদের বইতে একটু দেখে নিও। এরপরে কি আছে, বিবিধ খরচ। বিবিধ খরচ তো আমি বললাম যে পিয়নকে যদি তুমি বকশিস দাও, কোনো টাকা যদি ক্ষতির মধ্যে পড়ে যায়, খুচরা কোনো ক্ষতি, ঠিক আছে সেটা বিবিধ খরচের মধ্যে আসে। আর সবশেষে তোমাকে কি করতে হয়, ব্যালেন্স সিডি একটা করতে হয়, সিডি অগ্রদত্ত পদ্ধতিতে সিডি করে ওইটাকে বিডি করতে হয়। আর এখানে যে যে খরচটা হয়েছে সেটা হচ্ছে নগদান হিসাবে লিখতে হয়। তো এই ছিল তোমাদের খুচরা নগদান বইয়ের নমুনা ছক। সাধারণ বইটাও আমি দেখিয়েছি কেমন সাধারণ খুচরা নগদান বইয়ে অগ্রদত্ত পদ্ধতিও দুইটা পদ্ধতি করে দেখিয়েছি এখানে। যে একটা হচ্ছে খতিয়ান কখন বসবে, খতিয়ান বসবে যখন তোমার সম্পদ থাকবে, কোন সম্পদ যদি ক্রয় করো তাহলে এই খতিয়ানের ছকটা তুমি এখানে দিবা। আর এইখানে অবশ্যই খতিয়ান পৃষ্ঠা লিখতে হবে, প্রতিটি খরচের যোগফল খতিয়ান হিসেবে ডেবিট করতে এই কথাটা লিখতে হবে, ঘর ক্লোজ করতে হবে। আর তার আগে দেখিয়েছি প্রারম্ভিক খুচরা নগদ তহবিল কিভাবে হয় আর অগ্রদত্ত তহবিল বা টাকার পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার আজকের আলোচনা এই পর্যন্ত। ঠিক পরের দিন পরের আপডেটটি আমি তোমাদের দেবো, সেটা হচ্ছে যে কোনো একটি বোর্ডের কোশ্চেন সলিউশন করে তোমাদেরকে দেখাবো। আর একটি বিষয় দেখাবো যে এই বিষয়গুলো জাবেদা কিভাবে করতে হয়, কয়টি জাবেদা হয়, অর্থাৎ খতিয়ানটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একটি অঙ্ক দিয়ে কি করব আমরা পরের দিন, যে এই অঙ্কটি করে দেখাবো একটা বোর্ড কোশ্চেন, এবং সেখান থেকে কি জাবেদা হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এবং এটা যদি খতিয়ান করতে হয় সেই খতিয়ানটাও একটা ক্লাসে দেখার চেষ্টা করব। অবশ্যই আমার
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি আপডেটের সাথে থাকবা, তাহলে তুমি সহজেই জানতে পারবা কোন ক্লাসটি কখন আপলোড করা হচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।